ফ্রেম কি ঠিক আছে? না না, এটা হায়ার প্রাইস চ্যানেল মে দুইটা কভার করবা। ওকে, তো আমরা প্রত্যেকের জন্য মানে প্রত্যেকের জন্য যুক্ত হয়ে যেন আমরা 2 মিনিট জাস্ট সময় নিব। হ্যাঁ, তো প্রথমে আমি বলে নিচ্ছি যে আজকে আমরা হচ্ছে ত্রিকোণমিতি, মানে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে না কেন বেসিকটা একই রকম, এখানে বেশ কিছু সূত্র আছে, সেই সূত্র থেকে জানতে হবে। আর এর মধ্যে বেসিক জিনিসটা লুকায় আছে বা প্রত্যেকে যে ভুল করে নিয়ে অ্যাকচুয়ালি আলোচনা হবে। আর মনে রাখবে যে ত্রিকোণমিতির যে ক্যালকুলেশন আছে, এই ক্যালকুলেশনটা কিন্তু কখনো তুমি আমার পড়া দেখে বুঝবে না বা কোনো কিছু দেখে বুঝবে ক্যালকুলেট করতে পারবে। আমি জাস্ট ধরাই দেব হচ্ছে যে কিভাবে আমাকে এই ক্যালকুলেশনটা করতে হবে, যাতে আমি তোমাকে ব্যাপারে ধরে দিতে পারবো। বাট ক্যালকুলেশন কিন্তু তোমাকে নিজে দেখতে হবে। যেমন ত্রিকোণমিতির বেশ কিছু আছে, তোমাকে মান দিয়ে তোমাকে ডিগ্রি বা রেডিয়ান বসিয়ে তোমাকে পক্ষে করে বাম পক্ষে করতে হবে। এগুলো অ্যাকচুয়ালি প্র্যাকটিস, কিন্তু ওই প্র্যাকটিসের মধ্যে আমাদের কোন কোন জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে, কোন কোন জিনিসগুলো আমাদের ভুল হয়ে থাকে সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। ঠিক আছে, তো আমরা একদম শুরু থেকে একদম বেসিক শুরু করব। হ্যাঁ, বেসিক করব। তো পড়াইতে হবে এবং ত্রিকোণমিতির মধ্যে তুমি কোন কোন জিনিসগুলো ভুল করবা এগুলো আমার অ্যাকচুয়ালি জানা আছে। তো তুমি যদি কমেন্ট করতে থাকো আমার কমেন্টটা চোখে পড়বে না। হ্যাঁ, কারণ আমি যখন পড়াবো তখন আমি কমেন্টের দিকে তাকাবো না। তো যারা তোমরা মনে করো যে কমেন্ট দেখবা না, আমার অনেকে কমেন্ট করতেছে, কমেন্ট যদি দেখতে না চাও তখন তোমরা এই যে একটা কাজ করতে পারো, এখানে ছোট্ট একটা কাজ, যে এখানে দেখো লাইভ চ্যাট আছে, পাশে দেখো ওভারভিউ আছে, ওভারভিউ এখানে দিলে তোমার আর কোনো কমেন্ট অপশন তুমি দেখতে পারবে না। হ্যাঁ, তুমি দেখো যে লাইভের মধ্যে চলতেছে, নিচে ওভারভিউ আছে, লাইক আছে, লাইভ চ্যাট আছে, ইয়োর রিপ্লাইস আছে। তো এটার মধ্যে তুমি ওভারভিউতে ক্লিক করলে তোমার অ্যাকচুয়ালি আর কোনো কমেন্ট তুমি দেখতে পারবে না। হ্যাঁ, তো মানে অন্যজনরা কী কমেন্ট করতেছে যখন তুমি এটার দিকে তোমার চোখ চলে যাবে তখন তুমি দেখবা যে আমার ত্রিকোণমিতি ক্লাসে তুমি মনোযোগ দিতে পারতেছো না। তো এই জন্য আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে যাদের প্রয়োজন নাই তারা তোমরা জাস্ট স্ক্রিনটা একটু বড় করে নিবা। হ্যাঁ, বড় করে নিয়ে কমেন্টটা অফ করে রাখলে, এই যে স্ক্রিনটা বড় করলে দেখো তুমি এখন আর কোনো কমেন্ট দেখতে পারতেছো না, কারণ অন্যজনের কমেন্ট দেখে মানে তোমার মনোযোগটা তুমি নষ্ট করার তোমার কোনো প্রয়োজন নাই, তাই না? তো আমি যখন পড়াবো একই রকমভাবে আমি যদি তোমাদের কমেন্ট দেখি বেশি, তাহলে কিন্তু আমার নিজেরও মনোযোগটা থাকবে না। হ্যাঁ, ওকে, তো আমাদের মোটামুটি সকল স্টুডেন্ট চলে আসছে। ওকে, তো আমাদের প্রায় 300 স্টুডেন্ট চলে আসছে অলরেডি। আমাদের ক্লাসে হ্যান্ড নোটগুলো যে সিকিউ ওইগুলো পড়লে কি হবে? আচ্ছা, এগুলো নিয়ে কথাবার্তা পরে বলতেছি। তো আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এখানে কোনো ধরনের কোনো স্লাইড নাই, এখানে হচ্ছে শুধুমাত্র হোয়াইট বোর্ড একটা আছে। তো হোয়াইট বোর্ডে কোনো কিছু আগে থেকে লেখা নাই,
আমি সবগুলো হচ্ছে A to Z লিখবো, কারণ আজকে ক্লাসটা টোটালি বেসিক ক্লাস। হ্যাঁ, তো যেহেতু বেসিক ক্লাস সেহেতু এখানে আগে থেকে কোনো কিছু লেখা নাই। আর আগামীকাল ক্লাসের মধ্যে আমি হচ্ছে সিকিউ আর এমসিকিউ পড়াবো। তবে আজকে ক্লাসের মধ্যে কিন্তু আমি এমসিকিউর অনেক কিছুই দেখাবো। তবে আগামীকালের ক্লাসটা পুরোপুরি নির্ভর করবো হচ্ছে আজকের ক্লাসের উপরে। তো আজকের ক্লাসে আমি যখন তোমাকে বেসিক থেকে যখন সব কিছুই বুঝাই দিব, তো আগামীকালের ক্লাসে কিন্তু কোনো ধরনের কোনো বেসিক হবে না। আগামীকাল ক্লাসের মধ্যে শুধুমাত্র আমি এখানে সৃজনশীল প্রশ্ন রাখবো, সেই সৃজনশীল প্রশ্ন আমি সমাধান করব। মনে রাখবা যে এগুলো সৃজনশীল প্রশ্ন সমাধানের জন্য আমি তোমাকে কোনো কিছু বেসিক বুঝাবো না, আমি তোমাকে রেফারেন্স দেবো যে গতকালের ক্লাসটাতে আমি এটা বুঝিয়েছিলাম, সেখান থেকে এই জিনিসটা এইভাবে আসছে। সো তোমাকে মাথায় রাখতে হবে যে আগামীকাল ক্লাসটা করার জন্য অবশ্যই তোমাকে আজকের ক্লাসটা করতে হবে। আর আজকের ক্লাসটা তুমি যদি না করো তাহলে আগামীকাল ক্লাসের মধ্যে তুমি তেমন কিছু বুঝবা না, তোমার মনে হবে যে ভাই আসে খালি লিখে যাচ্ছে। তো এই জন্য আজকের ক্লাসটা তোমাকে অবশ্যই মনোযোগ সহকারে করতে হবে, ঠিক আছে? কারণ আজকের ক্লাসটা পুরোপুরি হচ্ছে আগামীকাল ক্লাসে ভিত্তি একটা। হ্যাঁ, ওকে। তো আমাদের প্রায় সকল স্টুডেন্ট চলে আসছে, তো এই জন্য আমরা সময় নিব না, আমরা আমাদের ক্লাসটা শুরু করে দেবো। আর যারা পরবর্তীতে লাইভটা দেখবা, তো তারা তোমরা এই 7:30 মিনিট বা 8 মিনিট পর থেকে যদি দেখো, তাহলে তোমরা A to Z সব কিছু দেখতে পারবা। তো চলো আমরা শুরু করে দিই আমাদের ক্লাসটা। আর আমরা প্রত্যেকে নোট করে আমরা আমাদের যে গ্রুপ আছে বা বন্দি পাঠশালা যেটা আছে সেখানে তোমরা রিভিউ দিতে পারো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, বাট প্রত্যেকে নোট করতে হবে। তুমি অন্যান্য সাবজেক্ট কতটুকু নোট করে সেটা বড় ব্যাপার না, বাট ম্যাথটাকে নোট করতে হবে। আমি যদি ভাবে কেন ম্যাথকে নোট করতে হবে, কারণ বারবার একটা জিনিস মনে রাখবে যে তুমি যত বেশি হাতে কলমে প্র্যাকটিস করবা ম্যাথ, তোমার ভুল হওয়ার সম্ভাবনা খুব কমে যাবে। আর এখন হয়তো তোমরা এসএসসিতে আসো, বাট মনে রাখবে যে এসএসসি যে ম্যাথ বইটা আছে এখানে অ্যাকচুয়ালি সত্যি কিচ্ছু নাই। বাট যখন তুমি এইচএসসিতে চলে যাবে তখন তুমি দেখবা যে মানে ম্যাথের উপরে ম্যাথ আছে, মানে ম্যাথ সাবজেক্টটা এত বড় যে তুমি শেষ করতে পারতেছো না। তো এই জন্য তোমাকে এখন থেকে আসলে হাতে কলমে ম্যাথ করার প্র্যাকটিস করতে হবে, কারণ তুমি যত বেশি ম্যাথে প্র্যাকটিস করবা তোমার ক্যালকুলেশন তুমি তত দ্রুত সলভ করতে পারবা। আর যত দ্রুত সলভ করতে পারবা তুমি দেখবা যে অন্যদের থেকে তুমি এগিয়ে গেছো। কারণ মনে রাখবা যে অন্যদের থেকে আগানোর একটাই উপায়, সেটা হচ্ছে ম্যাথ আর ফিজিক্সে সবচেয়ে বেশি ভালো করা। হ্যাঁ, আর কেমিস্ট্রি বায়োলজি যত বেশি ম্যাক্সিমাম সময় অনেক সময় মুখস্থ বিদ্যা হয়ে থাকে, অনেক সময় মাথায় রাখতে হয়। সো এটা দেখা যায় ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা করে ফেলতে পারে। বাট ম্যাথ আর ফিজিক্স ব্যাপারটা কিন্তু সেরকম না। ম্যাথ আর ফিজিক্স ব্যাপারটা টোটালটা হচ্ছে একটু ভিন্ন, যে তুমি যত বেশি প্র্যাকটিস করবে ম্যাথ, তোমার কিন্তু মানে প্রবলেমগুলো সলভ করার ক্ষমতা তত বেড়ে যাবে। তো এটা এখন থেকে করতে হবে, কারণ তোমাদের ম্যাট্রিক বা এসএসসি পরীক্ষা পিছিয়ে গেছে, সেটা এখন থেকে তোমাকে শুরু করতে হবে, ঠিক আছে? তো চলো আমরা শুরু করে দিই। আমাদের আজকের আলোচনার টপিক্সটা হচ্ছে কি বলতো, ত্রিকোণমিতি। হ্যাঁ, ত্রিকোণমিতি। তো নর্মালি এখান থেকে সবাই আগায় যে ত্রিকোণমিতি মানে আসলে কি বোঝায়। ত্রিকোণমিতি মানে কি বোঝায়? ত্রিকোণমিতি মানে বোঝা হচ্ছে তিন কোণের সমষ্টি। তো এটা কখনো তিন কোণের পরিমাপ বোঝায়। তো তিন কোণের পরিমাপ মানে ত্রিকোণমিতি বলতে কি বোঝে, এইসব কখনো পরীক্ষাতে আসবে না। বাট আমরা জানে রাখবো ত্রি মানে হচ্ছে তিন, কোণ মানে কোণ, আর মিতি মানে হচ্ছে পরিমাপ। তার মানে তিন কোণের পরিমাপকে বলা হচ্ছে কি বলতো, ত্রিকোণমিতি। ওকে, তো এই ত্রিকোণমিতির মধ্যে আমরা এখানে দুই ধরনের কোণ দেখতে পাবো। হ্যাঁ, দুই ধরনের কোণ দেখতে পাবো। প্রথম যে কোণটা আছে সেটা হচ্ছে জ্যামিতিক কোণ। অনেকে তোমরা বলতে পারো ভাই ষাটমূলক এইটা, কিন্তু ওইটা না, আমরা এখান থেকে আগাবো একদম শুরু থেকে। প্রথমটা হচ্ছে আমাদের জ্যামিতিক কোণ, আর পরেরটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক কোণ। হ্যাঁ, ত্রিকোণমিতিক কোণ, এটা তোমাদের বইয়ের মধ্যে কিন্তু আছে, কোনো একটা জায়গায় লিখে আছে, বা তোমরা এটাকে অতটা গুরুত্ব দাও নাই। তো কোণ হচ্ছে আমাদের দুই ধরনের, আমরা এটা মাথায় রাখবো। তো একটা হচ্ছে আমাদের কি বলতো জ্যামিতিক কোণ, আর একটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক কোণ। এমন কথা হচ্ছে জ্যামিতিক কোণ কোনটা, ত্রিকোণমিতিক কোণ কোনটা। এই ত্রিকোণমিতিক কোণ নিয়ে আজকে আমরা ত্রিকোণমিতি চ্যাপ্টারটা পড়বো। আর জ্যামিতিক কোণটা অ্যাকচুয়ালি কি, তুমি জ্যামিতির মধ্যে সাধারণত করছো না যে তোমার এরকম করে তোমার দুইটা রেখা দিয়ে এখানে সমন্বিত একটা কোণ তৈরি হয়েছে, ঠিক এরকম আমরা পড়ছি কিন্তু জ্যামিতিক কোণের মধ্যে সূক্ষ্ম কোণ, স্থূল কোণ, তারপর তোমার আরও কী কী কোণ যায়, সমকোণ আসছে, তো সেগুলো কিন্তু এই জ্যামিতিক কোণের আওতাভুক্ত চলে আসে। তো তুমি নর্মালি একটু খেয়াল রাখবা যে এই যে জ্যামিতিক যে কোণটা আছে, এই জ্যামিতিক কোণটা আমরা জ্যামিতির মধ্যে করে থাকি। হ্যাঁ, স্থূলকোণ, সমকোণ, সূক্ষ্মকোণ এগুলোর মধ্যে চলে আসে। তো এই জ্যামিতিক কোণে একটা রেঞ্জ আছে, এই রেঞ্জটা আমাকে একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, রেঞ্জ, সেই রেঞ্জটা কি, সেই রেঞ্জটা হচ্ছে আমাদের এখানে আমাদের থিটা থাকলো একটা কোণ, সেই রেঞ্জটা সবসময় মনে রাখবা যে 0 ডিগ্রি থেকে শুরু করে হচ্ছে 360 ডিগ্রি। অর্থাৎ জ্যামিতিক কোণে যদি কখনো তোমাকে রেঞ্জ জানতে চায় যে জ্যামিতিক কোণের রেঞ্জ কত, তুমি বলবে কি বলতো 0 থেকে 360 ডিগ্রি। হ্যাঁ, অথবা এটাকে আমরা এভাবে লিখতে পারি, আমাদের জিরো থেকে হচ্ছে আমাদের কি বলতো 2 পাই। আমাদের কতগুলো স্টুডেন্ট যুক্ত হয়েছে আমরা এটা একটু দেখে নিই, তারপর আমি ক্লাসটা শুরু করে দিচ্ছি। আমাদের কতজন স্টুডেন্ট যুক্ত হয়েছে?
প্রায় 400-এর কাছাকাছি। 400 হচ্ছে না কেন? ওকে, হয়ে যাক। আচ্ছা, তো আমাদের প্রথমত হচ্ছে জ্যামিতিক কোণ, তারপর হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক কোণ। জ্যামিতিক কোণের রেঞ্জটাকে আমরা মনে রাখবো যে 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি, অথবা তোমরা এটাকে রেডিয়ানে চিন্তা করলে 0 থেকে হচ্ছে কি বলতো 2π। হ্যাঁ, তো এখানে আরেকটা কথা আছে যে ভাইয়া এই যে জিনিসটা আছে এখানে, আমি যদি তোমাকে নর্মালি বলি যে আমাদের এখানে দেখো একটা লেস দেন, গ্রেটার দেন বা এরকম যে চিহ্নগুলো আছে, তো এগুলোকে সাধারণত বলা হয় কি বলতো অসমতা বলা হয়। হ্যাঁ, সমতা কোনটা? ইকুয়াল থাকলে আমরা বলি সমতা, অসমতা কোনটা বলতো? আমাদের যখন লেস দেন আর গ্রেটার দেন চিহ্ন থাকে তখন বলা হয় কি অসমতা। ওকে, তো এখন কথা হচ্ছে এটা হলো অসমতায় প্রকাশ করা হয়েছে। এটা রেঞ্জটাকে আমরা মুখস্থ রাখবো। হ্যাঁ, 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি। তুমি যে নর্মালি চিন্তা করো যে আমাদের এখানে একটা রেখা আছে, হ্যাঁ, আরেকটা আমি রেখা তৈরি করলাম, ধরুন এখানে একটা, তো এই কোণটা হচ্ছে আমাদের কত ডিগ্রি বললাম? ধরলাম যে এটা 60 ডিগ্রি, মাপার দরকার নেই, বললাম এটা 60 ডিগ্রি। হ্যাঁ, তো 0 ডিগ্রিটা কেন? তুমি একটু খেয়াল করো যে এখানে একটা রশ্মি আছে, এটার উপর আমি আরেকটা রশ্মি দিলাম, অর্থাৎ দুইটা রশ্মি নিয়ে একটা কোণ তৈরি হয়। তাহলে আমি 0 ডিগ্রি পাবো কীভাবে? জ্যামিতিক কোণের মধ্যে দেখো যে এটা একটা আমার রশ্মি, আরেকটা উপর দিয়ে আমি এটার উপর আরেকটা রশ্মি দিলাম, তাহলে দেখো তো এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে? এখানে উৎপন্ন হয়েছে আমার কী বলতো 0 ডিগ্রি। হ্যাঁ, একটা রশ্মির উপর যখন আরেকটা রশ্মি চলে আসে তখন আমরা কী বলি বলতো 0 ডিগ্রি। এর পরবর্তীতে আমরা এই একটা রশ্মিকে এখানে রাখলাম, এখন একটু করে বাড়াবো, ধরুন এটা তোমার 10 ডিগ্রি। হ্যাঁ, পরে আমরা এটাকে আরেকটু বাড়াচ্ছি, এটা হচ্ছে আমার ধরুন 60 ডিগ্রি। তারপর আমি এটাকে আরেকটু বাড়ালাম, ধরুন এটা 90 ডিগ্রি হলো। তাহলে এভাবে আমি বাড়াতে থাকতে পারবো না? এভাবে একটু একটু করে বাড়াতে থাকলাম, বাড়াতে এখানে এসে আমি পৌঁছাবো। দেখো এখানে এসে পৌঁছাবো, তাহলে এখানে এসে যখনই পৌঁছাবো তখনই কিন্তু কি বলতো আমার 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়ে যাবে। তার মানে দেখো আমি যখন যাত্রা শুরু করলাম তখন 0 ডিগ্রি থেকে যাত্রা শুরু করছি, তারপর আমি এই কোণটাকে ধীরে 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 বাড়াচ্ছি, বাড়াতে 10, 20, 30, 40, 50, 60 করে আগাইতে আমি আবারও 360-এ আসে পৌঁছাবো তখনই যখন কি বলতো আমার একটা রশ্মির পর আরেকটা রশ্মি পৌঁছে যাবে। একটা রশ্মির পর আরেকটা রশ্মি পড়লে একবার হচ্ছে 0 ডিগ্রি, এটাকে বড় করতে আবারও যখন এখানে আসবা তখন এটা কত ডিগ্রি হচ্ছে বলতে 360 ডিগ্রি হচ্ছে। তো এর থেকে বড় কিন্তু সম্ভব নয়, ঠিক আছে? তার মানে আমাদের দুইটা রশ্মি নিয়ে যখন আমরা ক্যালকুলেশন করব তখন আমাদের সর্বনিম্ন যে কোণটা সেটা হচ্ছে কি 0 ডিগ্রি, আর সর্বোচ্চ যে কোণটা সেটা কি বলতো 360 ডিগ্রি। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের কি বলতো জ্যামিতিক কোণের রেঞ্জ। হ্যাঁ, জ্যামিতিক কোণের রেঞ্জ হচ্ছে আমাদের 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি, আর এটাকে রেডিয়ানে প্রকাশ করে ঠিক এরকম হবে। তো অনেক সময় তোমার চায় যে এইটাকে অসমতায় প্রকাশ করা হয়েছে, এটা হলো অসমতায় প্রকাশ। হ্যাঁ, কি প্রকাশ? অসমতায় প্রকাশ। তো এখন আমরা চাচ্ছি যে এটাকে তোমার ব্যবধির মাধ্যমে প্রকাশ করতে। ব্যবধি বলতে কি বোঝায়? থার্ড ব্র্যাকেট আর তোমার ফার্স্ট ব্র্যাকেটটাকে ব্যবধি বলা হয়ে থাকে। তো আমি এখানে তোমাকে তেমন কোনো ব্যাখ্যা দিচ্ছি না, এটা পরে যদি পাই তাহলে সময় পেলে ব্যাখ্যা দিব। তো এখানে আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করবো। কেন থার্ড ব্র্যাকেট ইউজ করবো? কারণ যেহেতু এখানে ইকুয়াল দেওয়া আছে সেজন্য আমরা এখানে থার্ড ব্র্যাকেট ইউজ করবো, মানে তোমার বদ্ধ বন্ধনী যেটাকে বলা হয়। তারপরে ক্লোজ বন্ধনী আমরা ইউজ করবো। কেন? কারণ যেখানে ইকুয়াল দেওয়া আছে। তার মানে এখানে আমি বলবো যে 0, আর এখানে আমি বলবো কত বলতে 360 ডিগ্রি। সো মনে রাখবা যে পরীক্ষার সময় অনেক সময় স্যাররা কিন্তু অসমতার প্রকাশ তোমাকে দেয় না, বলে যে জ্যামিতিক কোণের রেঞ্জ কত, তখন তুমি এটা জানো যে 0 থেকে 360 ডিগ্রি এই অসমতা দিয়ে, কিন্তু স্যাররা কী করলো এটা না দিয়ে তোমাকে এটা তারা দিয়ে দিল, তখন তুমি কী করবা? না জানলে বিপদে পড়তে হবে। তো এই জন্য মনে রাখবা যে আমরা এটাকে অসমতায় প্রকাশ করলাম, এটা কি বলতো ব্যবধিতে প্রকাশ করলাম। সো এমসিকিউ পরীক্ষাতে আমাকে তারা যে কোনোটা কিন্তু দিয়ে দিতে পারে, সো আমার দুইটা জানে রাখতে হবে। হ্যাঁ, ওকে, তাহলে আমাদের মোটামুটি জ্যামিতিক কোণটা এখানে এসে এই জ্যামিতিক কোণ নিয়ে আর কোনো কথাবার্তাই হবে না। হ্যাঁ, এবার আমরা চলে আসবো হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক কোণ নিয়ে। তো ত্রিকোণমিতিক কোণে কি আছে একটু খেয়াল করে দেখি। ত্রিকোণমিতিক কোণের মধ্যে আমরা যে নর্মালি চিন্তা করি, আমরা জানি যে ত্রিকোণমিতিক কোণটা কীভাবে তৈরি হয়। আমাকে একটা চতুর্ভাগ অঙ্কন করতে হবে, একটা এক্স অক্ষ একটা ওয়াই অক্ষ দিয়ে আমি চতুর্ভাগ তৈরি করলাম। তো এখন আমার টার্গেট হচ্ছে কি, দেখো আমার টার্গেট হচ্ছে যে এই যে আমার ও এক্স যে রশ্মিটা আছে, ও এক্স যে ধনাত্মক রশ্মিটা আছে, দেখো আমি কিন্তু এখানে এক্সট্রা কাউকে নিব না, আমার ও এক্স যে ধনাত্মক রশ্মিটা আছে, হ্যাঁ, এই ও এক্স ধনাত্মক রশ্মিটা তুমি ইচ্ছা করলে কি বলতো উপর দিক দিয়ে ঘোরাতে পারো, আবার ইচ্ছা করলে কি বলতো নিচ দিক দিয়ে ঘোরাতে পারো। অর্থাৎ আমার কিন্তু এই যে এখানে তোমার এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আছে, তার মধ্যে এটা হচ্ছে ধনাত্মক এক্স অক্ষ, এটা হচ্ছে ঋণাত্মক এক্স অক্ষ, এটা হচ্ছে ধনাত্মক ওয়াই অক্ষ, এটা কি ঋণাত্মক ওয়াই অক্ষ। তো এগুলোর মধ্যে আমি সবসময় কাকে তোমাকে ঘোরাবো? সবসময় যেন ও এক্স যে ধনাত্মক রশ্মিটা আছে, এই ও এক্স ধনাত্মক রশ্মিটাকে আমি হয় উপর দিক দিয়ে ঘোরাবো অথবা কি বলতো নিচের দিক দিয়ে ঘোরাবো। তো যখন আমি উপর দিক দিয়ে ঘোরাবো তখন কিন্তু আমার প্লাস থিটা কোণ উৎপন্ন হবে, অর্থাৎ উপর দিক দিয়ে যখন ঘুরাবো তখন প্লাস থিটা কোণ উৎপন্ন হবে, আর নিচ দিক দিয়ে যখন ঘুরাবো তখন আমার কি বলতো মাইনাস থিটা কোণ উৎপন্ন হবে, ঠিক আছে? অর্থাৎ তুমি উপর দিকে যতবারই ঘোরাও না কেন তোমার থিটা কোণ উৎপন্ন হবে, আর নিচ দিকে ঘুরালে কি বলতো মাইনাস কোণ উৎপন্ন হবে। তাহলে এখন কথা হচ্ছে এই রশ্মিটাকে আমি
কতবার ঘুরাতে পারবো। তো মনে রাখবা যে এই যে রশ্মিটা আছে OX রশ্মিটা, তুমি ইচ্ছা করলে এটাকে একবারও ঘুরাতে পারো, তুমি ইচ্ছা করলে এটাকে দুইবারও ঘুরাতে পারো, তুমি ইচ্ছা করলে এটা তিনবারও ঘুরাতে পারো। অর্থাৎ আমি OX যে রশ্মিটা আছে ধনাত্মক রশ্মিটাকে আমি উপর বরাবর যতবার খুশি ততবারই ঘুরাতে পারবো। আর নর্মালি একটু চিন্তা করতো যে এটাকে যদি একবার ঘুরে তাহলে কি 360 ডিগ্রি, দুইবার ঘুরলে কি 2 × 360 ডিগ্রি, তিনবার ঘুরলে কি 3 × 360 ডিগ্রি। একই রকমভাবে এই OX ধনাত্মক রশ্মিটাকে আমি নিজ দিক দিয়ে ঘুরাতে পারি। তো নিজ দিক দিয়ে যখন ঘুরাবো আমি তখন আমার কী হবে, তো মাইনাস কোণ উৎপন্ন হবে। তার মানে এটাকে একবার ঘুরলে কী হবে -360 ডিগ্রি, দুইবার ঘুরলে কী হবে -2 × 360 ডিগ্রি, তিনবার ঘুরলে কী হবে -3 × 360 ডিগ্রি। তার মানে আমি খেয়াল করতে চাই এটা শুধু 3বার না, 4বার না, 100 বার না, 200 বার না, আমি ইচ্ছা করলে এটাকে ইনফিনিটি বরাবর ঘুরাইতে পারবো। অর্থাৎ যতবার খুশি আমি ততবার ঘুরাবো, যতবার খুশি ততবার ঘুরে না কেন আমার কি বলতো এখানে আমার কোণ উৎপন্ন হতে থাকবে। তার মানে মনে রাখবা যে ত্রিকোণমিতিক কোণের যে রেঞ্জটা, এই রেঞ্জটা কিন্তু তোমার অসীম পর্যন্ত বিস্তৃতি। এই জন্য বলা হয় যে ত্রিকোণমিতিক কোণের যে রেঞ্জ সেটা হচ্ছে আমাদের -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। একটু সুন্দর করে লিখি, রেঞ্জটা হচ্ছে আমাদের -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, ঠিক আছে। সো যখন তোমাকে কোনো নদীর পরীক্ষাতে বলে যে ত্রিকোণমিতিক কোণের রেঞ্জ কি, তুমি বলবা যে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে যে এটা কিন্তু অ্যাকচুয়ালি কি অসমতা, হ্যাঁ অসমতা প্রকাশ করেছে। আর একটা ছোট্ট জিনিস মনে রাখবা যে ইনফিনিটি যদি কখনো থাকে, অসীম যদি কখনো থাকে, ভুলেও ইকুয়াল দেওয়া যায় না। অসীম মানে হচ্ছে কি বলতো ইকুয়াল ছাড়া, হ্যাঁ, কারণ অসীম মানটা আমরা অ্যাকচুয়ালি বলতে পারবো না। ওকে, তার মানে আমাদের ত্রিকোণমিতিক কোণের রেঞ্জটা হচ্ছে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। সো এটা কিন্তু অসমতার প্রকাশ। তাহলে এটাকে যদি আমি কোনো ব্যবধিতে প্রকাশ করতে চাই তাহলে কি হবে, ব্যবধিতে প্রকাশ করা মানে কি বলতো ফার্স্ট ব্র্যাকেট -ইনফিনিটি কমা হচ্ছে কি বলতো +ইনফিনিটি। হ্যাঁ, তার মানে যদি ইকুয়াল থাকে তাহলে হচ্ছে থার্ড ব্র্যাকেট, এখান থেকে বুঝে নিলাম। আর যদি ইকুয়াল না থাকে তাহলে কি বলতো ফার্স্ট ব্র্যাকেট। এখন পরীক্ষাতে আমাকে যেটাই দোক না কেন আমি কিন্তু অবশ্যই করতে পারবো। তো আমাদের এখানে যেটা আলোচনার বিষয় ছিল সেটা হচ্ছে কি বলতো জ্যামিতিক কোণ আর ত্রিকোণমিতিক কোণ। তাহলে এই যে ত্রিকোণমিতিক কোণটা, এই ত্রিকোণমিতিক কোণটা নিয়ে এখন হচ্ছে আমরা পুরো ক্লাসের মধ্যে আলোচনা করব। আর এই ত্রিকোণমিতিক কোণের সাথে আর কি কি সম্পর্ক যুক্ত সেগুলো নিয়ে আলোচনা করব। তো আমাদের এখনকার টপিকসটা আমাদের এখানে শেষ, সেটা হলো জ্যামিতিক কোণ আর কি বলতো ত্রিকোণমিতিক কোণ। ওকে, আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। হ্যাঁ, সেটা আমি আবার বলছি, এটা তোমার জেনারেল ম্যাথ হোক বা হায়ার ম্যাথ হোক, যাই হোক না কেন পুরো টপিক সেম। ওকে, তো আমাদের মোটামুটি এখানে শেষ করলাম। এরপর আমরা চলে আসি হচ্ছে আমাদের পরবর্তী টপিক্সে। পরবর্তী টপিক্সটা অ্যাকচুয়ালি বইয়ের মধ্যে খুব একটা বিশদভাবে আলোচনা করে নাই, বাট আমি এটা একটু তোমাকে বলতেছি। সেটা হচ্ছে যে ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো আছে, হ্যাঁ, আমাদের যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত আছে, ত্রিকোণমিতিক অনুপাতের রেঞ্জ। তো আমাদের অ্যাকচুয়ালি ত্রিকোণমিতিক অনুপাতের রেঞ্জটা যদি আমরা জেনে যেতে পারি তাহলে আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট আছে। কি প্লাস পয়েন্ট আছে, যে যদি কখনো এখান থেকে MCQ চলে আসে বা কখনো এখান থেকে আমাদের ম্যাথ দিয়ে যায়, আমরা কিন্তু ইজিলি বুঝতে পারবো। তো 6টা যে ত্রিকোণমিতিক অনুপাত আছে, হ্যাঁ, সেই 6টা ত্রিকোণমিতিক অনুপাতের প্রত্যেকটা রেঞ্জ আমাদেরকে জানতেই হবে। হ্যাঁ, ওকে, সাইন থেটা, তারপর হচ্ছে কস থেটা, তারপর হচ্ছে তোমার সাইন থেটা বিপরীত কি আমাদের কোসেক থেটা, তারপর আসছে কস থেটা বিপরীত কি আমাদের বলতে সেক থেটা, তারপর হচ্ছে আমাদের টেন থেটা, আরেকটা হচ্ছে আমাদের কট থেটা। হ্যাঁ, কট থেটা। আমি আগে একটা কথা এখানে তোমাকে বলে নিই, সেটা হচ্ছে যে ত্রিকোণমিতিক অনুপাতের রেঞ্জটা আমরা কেন মনে রাখবো, কারণ পরবর্তীতে মানে আমাদের এইচএসসি পরীক্ষাতে যে কোনো মধ্যে দিয়ে দিতে পারে MCQতে, অথবা আমরা যখন পরবর্তী সেরা কলেজে যাব সেই সেরা কলেজের মধ্যে কিন্তু এই রেঞ্জগুলো কিন্তু তোমার NDC বলো, তোমার আমাদের যেগুলো কলেজটা আগে থাকে, তোমার নটরডেম কলেজ বলো, হলি ক্রস কলেজ বলো, তারপর তোমার সেন্ট জোসেফ বলো, তারা কিন্তু এই জিনিসগুলো খুব পছন্দ করে যে রেঞ্জটা দিতে, যেন আমরা স্টুডেন্টদেরকে একটু আটকায় দিতে পারি। তো যাই হোক, অবশ্যই তোমরা এটা করতে পারবা। তো ত্রিকোণমিতিক অনুপাতের রেঞ্জ, তো প্রথমে তোমাকে বলতে হবে যে যখন তুমি সাইন থেটার মানে সাইন থেটার যখন তুমি এটা পড়ো যে সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0, তারপর হচ্ছে তোমার সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, সাইন 45 ডিগ্রির মান হচ্ছে তোমার 1/√2, তারপর হলো সাইন, এগুলো আমরা মুখস্থ করে আসতে, তাই না? সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, তারপর হলো সাইন 90 ডিগ্রির মান হচ্ছে তোমার 1, ঠিক আছে? এবার আমরা পড়তে থাকি। তো তুমি একটু ক্যালকুলেট একটু চাপবা, নিজে থেকে একটু চেপে চেপে দেখবা যে সাইন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি আমরা শুরু করি আসলে। হ্যাঁ, শুরু করতে করতে আমরা আরও নিব, সাইন 120 ডিগ্রি নিব, সাইন 135 ডিগ্রি নিব, হ্যাঁ, সাইন 150 ডিগ্রি নিব, এইভাবে আমরা করতে থাকবো। তো যদি আমরা এভাবে করতে থাকি
তাহলে আমরা কোনো এক সময় দেখব যে আমাদের কোনো একটা ডিগ্রির মান হচ্ছে -1 আসছে, যা তোমার নিজেরা খুঁজে বের করো যে কত ডিগ্রি মান -1 আসতেছে। মেবি তোমার sin 270 ডিগ্রি মান মনে হয় -1 আসবে। ক্যালকুলেটর আমার এখানে নেই, আমি তাই একটু দেখি। একটা ক্যালকুলেটর পাওয়া গেছে, আলে এটা কি দেওয়া, ওকে কি রে ভাই এসব কি আসতেছে? ওকে sin 270 ডিগ্রি, হ্যাঁ ঠিক আছে। তো আমরা যদি এবার যদি আমরা বের করতে থাকি তাহলে আমরা কোনো এক সময় দেখবো যে sin 270 ডিগ্রি বা -1 আসতেছে, হ্যাঁ, আর sin 90 ডিগ্রি মান 1, এরকম আরও অনেক ডিগ্রি মান 1 আসছে। তো আমরা যদি সাইনের মানটা যদি বারবার বসাইতে থাকি, আমরা লক্ষ্য করব যে সাইন যাই বসে না কেন, সাইনের ক্ষেত্রে সর্বনিম্ন মানটা হবে হচ্ছে -1, সর্বোচ্চ মানটা হবে হচ্ছে +1। অর্থাৎ সাইনের পর তুমি যত ডিগ্রি বসাও না কেন কোনো সমস্যা নেই আমার, তুমি লক্ষ্য করবা যে এইটার রেঞ্জ -1 থেকে +1 বেশি কখনোই হবে না। যদি আমি এখন ক্যালকুলেটর চাপি, যদি তোমার সাইন 1000 ডিগ্রি চাপি, একটু খেয়াল করে দেখো, সাইন 1000 অনেক বড় একটা কোণ নিচ্ছে, হ্যাঁ, ইকুয়াল দিলাম। তুমি একটু খেয়াল করে দেখো যে আমার মানটা অ্যাকচুয়ালি আসছে হচ্ছে -0.9848, তার মানে কি -0.98, তার মানে কি অ্যাকচুয়ালি কি -1 থেকে একটু বড় না, হ্যাঁ। তার মানে ব্যাপারটা কি বলতো, তুমি এখানে যাই যত ডিগ্রি নাও না কেন আমার কোনো আপত্তি নাই, তুমি দেখবে রেঞ্জটা কখনো -1 থেকে +1 এর বাইরে যায় না। এখন তুমি যদি ভাই রেঞ্জ কি বলতে কি বোঝায়, আমি যদি হাতটা যেভাবে প্রসারিত করে দেই, তো আমার কিন্তু দেখো যে এটা হচ্ছে, যে আমি বলি যে এটা হচ্ছে আমার শুরু, এটা হচ্ছে আমার শেষ। তো আমার দেখো যে আমি কিন্তু এর থেকে কিন্তু আর হাতটা বড় করতে পারবো না, এর থেকে আমার পক্ষে আর হাতটা বড় করা সম্ভব না। তার মানে আমার রেঞ্জ কিন্তু এর মধ্যে সীমাবদ্ধ, বুঝা গেছে? তো এই রেঞ্জের বাইরে আমার যাই আছে সবই আমার কাছে কি বলতো অসীম, বুঝা গেছে? এই রেঞ্জের বাইরে যা আছে সবই আমার কাছে অসীম। অসীম বলতে অ্যাকচুয়ালি এটা না যে আকাশ হচ্ছে অসীম, অসীম হচ্ছে আমার এখান থেকে বাম পাশের দেয়াল, ডান পাশের দেয়াল, কারণ আমি তাকে ছুতে পারতেছি না। সো এটাই আমার কাছে কি বলতো অসীম। অসীম বলতে কখনো এটা বোঝায় না যে পৃথিবীর বাইরে অসীম বোঝায়। অসীম বলতে তোমার রেঞ্জের বাইরে যেটা, সেটা তোমার কাছে কি বলতো অসীম। ওকে, তার মানে আমি খেয়াল করবো যে সাইন থিটার ক্ষেত্রে আমি যাই মান নেই না কেন আমার -1 থেকে +1 এর মাঝে আজীবন থাকবে। সো আমি বলবো যে আমার সাইন থিটার রেঞ্জটা হচ্ছে কি বলতো -1 কমা হচ্ছে +1, হ্যাঁ, এটা হচ্ছে আমার সাইন থিটার রেঞ্জ, ঠিক আছে? তো আমি একটু মুছে দিই, এটা আমার কোনো দরকার নেই। ওকে, তো এটা হচ্ছে তার রেঞ্জ। তো দেখো এটা হচ্ছে কি বলতো ব্যবধিতে প্রকাশ। তো মাঝে মধ্যে বা অনেক সময় কি তারা অসমতায় দিয়ে দিতে পারে না? তো এই -1 বা +1 এটাকে যদি আমি অসমতায় নিয়ে আসি, তাহলে তোমার জিনিসটা কি হবে দেখো, -1 থেকে বড়, +1 এর থেকে ছোট। তার মানে আমার পরীক্ষাতে কিন্তু এটাও দিতে পারে, আমার পরীক্ষা কিন্তু এটাও দিতে পারে। এখন তোমাকে পরীক্ষাতে যেটাই হোক না কেন তুমি কিন্তু ইজিলি সলভ করতে পারবে, হ্যাঁ। আর মনে রাখবা সাইন থিটার রেঞ্জ আর কস থিটার রেঞ্জও তা তোমরা ক্যালকুলেটর চাপবা, দেখবা যে সাইন থিটার রেঞ্জ আর কস থিটার রেঞ্জটা সেমই আসতেছে, হ্যাঁ। ওকে, তাহলে কস থিটার রেঞ্জ আমরা মুখস্থ রাখবো -1 থেকে +1, হ্যাঁ। তাহলে এটাও সেম আসবে, হ্যাঁ, যে -1 থিটা +1। এবার চলে আসি আমরা কোসেক থিটা সেক থিটা। সো আমি ম্যাক্সিমাম স্টুডেন্টকে খেয়াল করতে লক্ষ্য করছি যে তারা সব রেঞ্জ পারে, বাট কোসেক থিটা সেক থিটা রেঞ্জটা পারে না। তো যেহেতু এটা পারে না, এই জন্য আমি এটা সবার লাস্টেই করাবো। এবার আসলে আমার লাস্টে টেন থিটা আর কট থিটা। তো মনে রাখবা টেন থিটা আর কট থিটার ক্ষেত্রে কোনো ধরনের কোনো রেঞ্জ নাই। তার রেঞ্জ নাই বলতে কি বোঝায়? রেঞ্জ নাই বলতে বোঝায় যে আমাদের বাস্তব জগতে যা যা আছে সবই হচ্ছে টেন থিটা আর কট থিটা। অর্থাৎ টেন থিটা কট থিটার ক্ষেত্রে কোনো লিমিট থাকবে না। তুমি দেখবে যে অনেক সময় তোমার আর -1 পাচ্ছ, অনেক সময় +1 পাচ্ছ, অনেক সময় তুমি যে কোনো মান পাচ্ছ, মানে ইচ্ছা মতো তুমি মান পাবা টেন থিটার ক্ষেত্রে, যে কোনো রিয়েল নাম্বার তুমি ডিগ্রি বসাবা, তুমি দেখবে যে কোনো মান চলে আসবে। সো আমি যদি একটা ডিগ্রি বসাই, আমি একটু দেখি যে তোমার 1000 ডিগ্রি বসাই, দেখি কত আসে। দেখো 1000 ডিগ্রি বসার জন্য কি আছে বলতো -5.67। তার মানে এটা কিন্তু একটা বাস্তব সংখ্যা। মানে বাস্তব সংখ্যা বলতে কি বোঝাচ্ছে? বাস্তব রেখার উপর যা আছে সবই বাস্তব সংখ্যা। আর বাস্তব রেখা বলতে কি বোঝায় একটু পরে বোঝাচ্ছি। তার মানে 1000 ডিগ্রি মানে হচ্ছে -5। তাহলে এখন আমি একটু চেষ্টা করে দেখি তো যে আচ্ছা তাহলে 5000 ডিগ্রির মান কত? 5000 ডিগ্রি মান দেখো 5000 ডিগ্রি মান আবার আসছে -0 আসছে। তার মানে তুমি এটা কোনো লিমিট খুঁজে পাবা না। দেখবা যে এক এক সময় এক একটা মান চলে আসতেছে, যে কারোর মধ্যে কারোর সীমাবদ্ধ নেই। তার মানে যে আমাদের টেন থিটার রেঞ্জটা হচ্ছে বাস্তব জগতে যা আছে সব কিছুই। তো রিয়েল নাম্বার বলতে অ্যাকচুয়ালি এটাই বোঝায়, দেখো যে -∞ থেকে +∞। অর্থাৎ
এই রেঞ্জের মধ্যে যা মান আছে সব কিছুই। আর তুমি বলতে পারো যে ভাই এটা তো আসলে বুঝি না যে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি কে কে আছে। এটা সহজে অনুধাবন করার জন্য আমরা একটা বাস্তব রেখা অঙ্কন করতে পারি। দেখো এই বাস্তব রেখাটা আমরা কিন্তু সবাই জানি, দেখো এটা যে বাস্তব রেখাটা আমরা প্রত্যেকে জানি, এখানে আমরা প্রত্যেকে মান বসা বসে আসছি। তাহলে বাস্তব রেখার বাম সাইডটা হচ্ছে মাইনাস ইনফিনিটি আর ডান সাইডটা হচ্ছে কি বলতো প্লাস ইনফিনিটি। হ্যাঁ, আর এখানে আছে আমার কত 0, তাই ঠিক আছে। এদিকে হচ্ছে আমার সব কি বলতো নেগেটিভ আর এদিকে সব কি বলতো পজিটিভ। আর মনে রাখবা যে এই নেগেটিভ আর পজিটিভের মধ্যে কিন্তু ভগ্নাংশ আছে, দশমিক আছে, তারপর তোমার মূলদ সংখ্যা আছে, অমূলদ সংখ্যা আছে, সব কিছু আছে। তার মানে মনে রাখবা যে আমার সংখ্যা রেখার মধ্যে যা অবস্থান করে সেটাই কি বলতো বাস্তব সংখ্যা। তার মানে সহজ কথা হচ্ছে বাস্তব রেখা, এটা কোনো সময় বাস্তব রেখা বলা হয়। তো বাস্তব রেখার মধ্যে যা যা থাকবে সবই হচ্ছে বাস্তব সংখ্যা, যাকে আমরা বাংলাতে বলি রিয়েল নাম্বার। আর অনেকে প্রশ্ন করতে পারো যে ভাইয়া 8টা লেখার সময় ডাবল করছেন কেন? এটা আমি আসলে জানি না, মানে অনেক জায়গায় দেখছি যে বোল্ড করা হয় এই জন্য, কারণ এ যেহেতু অনেকগুলো সংখ্যা একসাথে বহন করতেছে, সো আমরা এটাকে বোল্ড করে দিতেই পারি অথবা ডাবল করে দিতে পারি। তো টেন থেটার রেঞ্জ যা আমাদের কট থেটার রেঞ্জও হচ্ছে কি বলতো সেম থাকবে। কট থেটার রেঞ্জও আমাদের সেম থাকবে। তাহলে আমাদের কট থেটার রেঞ্জও কি বলতো রিয়েল নাম্বার, ঠিক আছে। এটাও সেম থাকবে, আবার এটাও সেম থাকবে। তার মানে আমাদের টেন থেটা আর কট থেটার রেঞ্জটা হচ্ছে রিয়েল নাম্বার, এটাও সারা দিতে পারে অথবা এগুলা যে কোনো একটা তোমাকে দিয়ে দিতে পারে। হ্যাঁ, তা এবার আমরা লাস্টে চলে আসবো হচ্ছে কি নিয়ে বলো তো, লাস্টে আমরা চলে আসবো হচ্ছে আমাদের কোসেক থেটা আর সেক থেটা। তো তোমার কাছে আমার প্রথম প্রশ্ন যে কোসেক থেটা আর এই যে সাইন থেটা এদের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা, অর্থাৎ সাইন থেটার সাথে কোসেক থেটা মিলিয়ে কোনো সূত্র পড়ছো কিনা কখনো? তুমি অবশ্যই বলো জি ভাই আমরা একটা সূত্র পড়ছিলাম, সেটা হচ্ছে কোসেক থেটা হচ্ছে 1/sin থেটা, 1/sin থেটা। তো সেক থেটাটা বোঝার দরকার না, কোসেক বুঝলে সেক পারবা। তো কোসেক থেটা হচ্ছে 1/sin থেটা। তো 1/sin থেটা আর এখানে কোসেক থেটা, এটা মানে অ্যাকচুয়ালি কি বোঝায়? এটা মানে বোঝাচ্ছে বিপরীত। তা আমরা প্রত্যেকেই কি বিপরীত শব্দ পড়ে আসছিলাম না, দিন হলে রাত লিখি, রাত হলে দিন লিখি, তারপর সোজা হলে বাঁকা হয়, ডান হাত হলে বাম হাত হয়, মানে কি ব্যাপারটা যে একটা বিপরীত। তো বিপরীত মানে কি বোঝায় বলো তো? বিপরীত মানে বোঝা হচ্ছে যে আমি যদি হাঁটা শুরু করি এই দিক দিয়ে, তো তুমি আমার বিপরীত দিকে যাবা, তার মানে কি তুমি এদিক দিয়ে হাঁটবা? কখনোই না, তুমি তার উল্টা দিকে চলে যাবা। এটাই তো বিপরীত বোঝায়, তাই না? তার মানে তুমি যেদিকে আসো এদিকে যেতে পারবে না, তোমাকে বিপরীত মানে ভিন্ন দিকে চলতে হবে। যেমন দিন মানে রাত, মানে পুরো ভিন্ন, মানে টোটালটাই ভিন্ন। ব্যাপারটা এখানে ঠিক এরকম, সাইন থেটা কোসেক থেটা আর সাইন থেটা হচ্ছে একটার বিপরীত, টোটালি ভিন্ন। তার মানে আমি যখন তোমাকে নর্মালি একটা জিনিস বুঝাই, একটু ঠান্ডা মাথায় বুঝতে হবে। আমি একটা সংখ্যা রেখা অঙ্কন করলাম, ঠিক আছে, একটা সংখ্যা রেখা আমি অঙ্কন করলাম। সংখ্যা রেখা অঙ্কন করে বললাম যে আমার এখানে আছে হচ্ছে 0, হ্যাঁ অন্য কালার নেই, আর এখানে আছে হচ্ছে আমার -1, এখানে আছে হচ্ছে আমার -1, আর এখানে আছে হচ্ছে আমার কি বলতো +1। হ্যাঁ, তো এই যে রেঞ্জটা -1 থেকে +1, এই রেঞ্জের মধ্যে কারা ঘোরাঘুরি করে? তুমি অবশ্যই বলো যে ভাই একটু আগে আপনি শিখাইছেন যে এই রেঞ্জের মধ্যে হচ্ছে সাইন থেটা ঘোরাঘুরি করে, যেহেতু -1 থেকে +1। তার মানে আমার এই -1 থেকে +1। আরেকটা যে মাথায় রাখবা যে যেহেতু ইকুয়াল আছে অথবা থার্ড ব্র্যাকেট আছে, তার মানে কিন্তু বৃত্তটা ভরাট হবে, যেটা আমরা কিন্তু প্রত্যেকে শিখে আসছি। ওকে, তাহলে -1 থেকে হচ্ছে +1, এই রেঞ্জের মধ্যে কে থাকে? এই রেঞ্জের মধ্যে থাকে হচ্ছে ভাই সাইন থেটা। কস থেটা নিয়ে আগে ভাবিও না। তাহলে আমার কোসেক থেটা কখনো কি এই জায়গাতে প্রবেশ করতে পারবে? কারণ সহজ প্রশ্ন হচ্ছে না ভাইয়া। কারণ কি? কারণ হচ্ছে সাইন থেটা আর কোসেক থেটা হচ্ছে একটা বিপরীত। তো যেহেতু একটা বিপরীত, তার মানে সাইন থেটা যে জায়গায় থাকবে কোসেক থেটা সেখানে ভুলেও থাকবে না। তার মানে কোসেক থেটা এখন কোন দিকে থাকবে? কোসেক থেটা থাকবে হচ্ছে -1 থেকে শুরু করে এই দিকে, +1 থেকে শুরু করে কি বলতো এই দিকে। কারণ যেহেতু একটা বিপরীত দিকে, তার মানে যেহেতু একটা বিপরীত দিকে, তার মানে রেঞ্জও হবে একটা বিপরীত দিকে। তাহলে এখন এই দিকে তাহলে কি হয়? এদিকে তাহলে আসলে কে আছে? তো অনেকে বলতে পারে যে ভাই -1টা আপনি কেন নিচ্ছেন, -1 থেকে একটু এদিকে নেবেন না? তুমি একটু খেয়াল করে দেখো তো যে -1 কিন্তু যুক্ত আছে। তো -1কে যদি বিপরীত চিন্তা করো, ধরুন আমার এখানে 1/-1, তাহলে 1/-1, -1 এর উল্টাকে ভাই, -1 এর উল্টা কিন্তু -1ই হয়। তার মানে তোমার এখানে -1কে নিতে হবে। আবার 1 এর উল্টা চিন্তা করো, 1 এর উল্টা 1ই হয়। তো এই আমাদের এখানে কি বলতে হবে চিন্তা করতে হচ্ছে। আমার রেঞ্জটা হচ্ছে -1 এর উল্টা ∞ দিকে। আবার একই সাথে হচ্ছে থেকে শুরু করে কি বলতো +∞। এই রেঞ্জটা সাজায় কিভাবে লিখবো? কারণ আমার তো
এভাবে থাকবে না, আমার কখনো থাকবে না, আমাকে সাজাতে হবে। তাহলে এই রেঞ্জটা এইভাবে লিখে খেয়াল করে দেখো একটু ভালো বুঝো। ধরে নাও আমি রেঞ্জ মানে ছোট থেকে বড়, কখনো বড় থেকে ছোট বা মিডল থেকে বড় না, রেঞ্জ মানে হচ্ছে ছোট থেকে বড় হবে। তার মানে আমার যাত্রা আমি শুরু করলাম হচ্ছে ছোট জায়গা থেকে। আমি যাত্রা শুরু করব, ধরুন আমি যাত্রা শুরু করব, কোনো রেঞ্জ বের করা যাচ্ছে না, নর্মাল চিন্তা করি এখন যাত্রা শুরু করব, এটা থেকে রেঞ্জ বের হয়ে যাবে। আমি যাত্রা শুরু করছি হচ্ছে এই পয়েন্টটা থেকে, তাহলে এই পয়েন্টটাতে কে আছে ভাই? মাইনাস ইনফিনিটি আছে, তাহলে মাইনাস ইনফিনিটি। প্রথমে একটা কথা বলে নিছিলাম অনেক কথার মাঝে, যে মাইনাস ইনফিনিটি বা প্লাস ইনফিনিটি হলে অবশ্যই তোমাকে ফার্স্ট ব্র্যাকেটটা ইউজ করতে হবে। ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এবার কমা, আমি এই বরাবর যেতে আসছি, এইদিকে যেতে আসছি, কিন্তু আমার কি আমি ধীরে ধীরে বড় হচ্ছি। আমি ছিলাম পেছনে, আমি ধীরে ধীরে সামনে আগাচ্ছি, বা ছোট ছিলাম এখন বড় হচ্ছি। বড় হতে হতে আমি -1-এ গিয়ে থামবো। তো -1-এ গিয়ে আমি থামলাম। তো -1-এ গিয়ে থামার পর একটু খেয়াল করো তো, যে এখানে বৃত্তটা কি ভরাট অবস্থা আছে না? তো বৃত্তটা ভরাট অবস্থা থাকলে আমাকে অবশ্যই কি থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে, কারণ বৃত্ত ভরাট মানে হচ্ছে কি বলতো ইকুয়াল, আর ইকুয়াল মানে হচ্ছে কি বলতো থার্ড ব্র্যাকেট। এই জিনিসটাকে মাথায় রাখতে হবে। এখন আমি জাস্ট এতটুকু রেঞ্জ এখানে লিখলাম, এখন আমার এই জিনিসটা পড়ে আছে, তাহলে আমি কি করতে পারি, যে আমি এতটুকুতে লিখলাম, এবার আমার একটু স্কিপ যাইতে হবে, এই জায়গাটা আমার বাদ, এই যে আমার জন্য কি নদী, তো আমি একটু স্কিপ করলাম। আবার আমি যাত্রা শুরু করলাম এখানে গিয়ে, তাহলে আমার যাত্রা শুরু হলো কথা থেকে +1 থেকে শুরু হয়েছে, +1। এবার আমি আবারও সামনে আগাতে 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 কত পাবো? প্লাস ইনফিনিটি পাবো, প্লাস ইনফিনিটি। এখন তুমি একটু খেয়াল করে দেখো, যে আমি যদি হাঁটা চিন্তা করি, আমি হাঁটতেছিলাম, তাহলে আমি কি এখান দিয়ে এখানে হাঁটতেছিলাম, আবার কি এখান দিয়ে এখানে হাঁটতেছিলাম। সো দুইটা মিলে আমি হাঁটছি না, আমার তো একটা না, আমি দুইটাতে হাঁটছি, এখানেও হাঁটছি এখানেও হাঁটছি। তার মানে এই দুটা এখানে আমাকে যোগ করে দিতে হবে। তো যোগ করে দেওয়া মানে অ্যাকচুয়ালি কি বোঝায় বলতো? ইউনিয়ন বোঝায়। তার মানে এটাই হচ্ছে আমার কি বলতো এই কোসেক থিটার রেঞ্জ। হ্যাঁ, তার মানে কোসেক থিটার রেঞ্জটা একটু কঠিন। যদি কখনো পরীক্ষাতে কোসেক থিটার রেঞ্জ কি, তখন তুমি বলবা -ইনফিনিটি থেকে -1 ইউনিয়ন +1 থেকে প্লাস ইনফিনিটি। হ্যাঁ, আগে যে মনে রাখবা, সেক থিটা আসলে কার বিপরীত বলতো? সেক থিটা হচ্ছে আমাদের কস থিটার বিপরীত। তার মানে কস থিটার রেঞ্জ যা, সেক থিটার কস থিটা আর সাইন থিটার রেঞ্জ কি একই রকম? তাহলে সাইন থিটা উল্টা যদি কোসেক থিটার রেঞ্জ যা, সেক থিটার রেঞ্জও কি হবে বলতো? সেম হবে। তার মানে এই দুটার রেঞ্জে কি বলতো? সেম। তার মানে মনে রাখবা, সাইন থিটা আর কস থিটার রেঞ্জ যেহেতু একই রকম, সাইন থিটার উল্টা কোসেক থিটা, কস থিটার উল্টা হচ্ছে সেক থিটা। তার মানে তুমি সাইন থিটার উল্টা কোসেক থিটার রেঞ্জ যা পাইছো, তুমি সেক থিটার রেঞ্জও কি বলতো? সেম জিনিসটাই পাচ্ছ। হ্যাঁ, তাহলে এই জিনিসটা আমাকে আসলে নিজের অজান্তে হোক আর যেভাবে একটু মনে রাখতে হবে, কারণ যে কোনো সময় কিন্তু এমসিকিউ চলে আসতে পারে। এটা তোমাদের বইয়ের মধ্যে কতটুকু বোঝানো আছে আমি জানি না, বাট এই জিনিসটা কিন্তু তোমাকে তোমার পরবর্তী জীবনের জন্য বা পরবর্তী এইচএসসি লাইফের জন্য কিন্তু খুবই 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 বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে কার রেঞ্জ কতটুকু, এটা অনেকের মধ্যে প্রশ্ন থেকে যায়। ওকে, না ডোমেন দরকার নাই, একদম বলছে ভাই ডোমেনগুলো লিখিয়ে দে, না ডোমেন কোনো দরকার নাই, তুমি জাস্ট রেঞ্জটা দেখবা। হ্যাঁ, ডোমেন দেখলে মানে ক্লাস থেকে পোলাবেন পালা যাবে, সো ডোমেন দরকার নেই, রেঞ্জটাই চলবে। তাহলে আমরা ত্রিকোণমিতিক অনুপাতের রেঞ্জটা করলাম। হ্যাঁ, তো এবার আমরা চলে আসি হচ্ছে আমাদের বইয়ের একটা টপিক্সের মধ্যে। যদি বলে ভাই রেঞ্জ কি বইয়ের টপিক্স না, হ্যাঁ রেঞ্জ বইয়ের টপিক্স, কিন্তু তোমার বইয়ের মধ্যে দেওয়া ছিল না, বা তোমার জানা আছে, এখন তুমি মনে করবা যে তুমি পাওয়ারফুল হয়ে গেছো একজন মানুষ। ওকে, এবার আমরা চলে আসবো হচ্ছে চতুর্ভাগ। চতুর্ভাগ নিয়ে আমরা এখন কথাবার্তা বলবো, এবং এইটা থেকে আমরা আমাদের বইয়ের ম্যাথগুলো সলভ করে ফেলতে পারবো। চতুর্ভাগ, ওকে। তো চতুর্ভাগটা বুঝাবো কোথায়? একটা মাঝখানে একটা দাগ দিয়ে দিই, কালো দিয়ে একটা দাগ দিয়ে দিই। ওকে, এই জিনিসটা আমরা খুব সুন্দর করে বুঝি। হ্যাঁ, ওকে, তো এটা একটা চতুর্ভাগ। তো এখানে কয়টা চতুর্ভাগ আছে? তুমি বলো ভাই 4টা আছে। ওকে, তাহলে ও এক্স, এটা হলো এক্স প্রাইম, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে কি বলতো? ওয়াই প্রাইম। তো প্রথম কথা হচ্ছে যে ভাইয়া এখানে 4টা চতুর্ভাগ আছে, প্রত্যেকটা নাম আছে বা কোয়াড্রেন্ট যাই বলো না কেন। হ্যাঁ, ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড, ফোর্থ, মানে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্ভাগ, এখানে 4টা চতুর্ভাগ আছে। তো আমি যদি এখন ক্লাসের মধ্যে বলি যে আচ্ছা ভাইয়া এই যে প্রথম চতুর্ভাগে কারা কারা পজিটিভ, মানে ত্রিকোণমিতিকে যে অনুপাত যে 6টা আছে, এই 6টা অনুপাতের মধ্যে প্রথম চতুর্ভাগে কারা কারা পজিটিভ, সবাই একসাথে বলে কেন ভাই? এখানে অল পজিটিভ কেন? আমরা শিখছিলাম অল স্টুডেন্টস টেকেন কেমিস্ট্রি, এরকম কিছু একটা।
ওকে, তার মানে প্রথমে সবগুলাই অনুপাতে পজিটিভ। আমি যদি বলি সাইন থিটা প্রথম চতুর্ভাগে কি এগুলো পজিটিভ, কোসেক থিটা কি পজিটিভ, সবই পজিটিভ। যদি আমি বলি তোমাকে দ্বিতীয় চতুর্ভাগে কারা কারা পজিটিভ, কোন কোন ত্রিকোণমিতিক অনুপাত, তুমি বলে ভাই কেন সাইন থিটা আর কোসেক থিটা, কেন কেন অল স্টুডেন্টস হয় সাইন থিটা, তার বিপরীত হচ্ছে কোসেক থিটা। আর এখানে কে কে পজিটিভ, টেন থিটা, তার বিপরীত হচ্ছে কি বলতো কট থিটা। আর এখানে কে কে পজিটিভ ভাই কস থিটা, আর তার বিপরীত কি সেক থিটা। এখন আমার প্রশ্ন হচ্ছে যে কেন, মানে কেন এই যে চারটা চতুর্ভাগে আমরা শিখলাম যে এখানে সবাই পজিটিভ, এখানে অনলি দুটা ত্রিকোণমিতিক অনুপাত পজিটিভ, এখানেও দুইটা এখানে দুইটা, এটা কেন পজিটিভ, এটা লজিকটা কি? তো এটা ব্যাখ্যাটা তোমাদের বইয়ের মধ্যে দেওয়া নাই, বাট আমরা এটা ব্যাখ্যাটা ছোট করে একটু শিখবো, কারণ এই ব্যাখ্যাটা জানলে পরবর্তীতে যখন তুমি যাবা এইচএসিতে তখন তোমার আর কোনো ঝামেলা থাকবে না কেন এখানে পজিটিভ হচ্ছে, না তোমার মধ্যে হাজারো প্রশ্ন চলে আসবে। তো চলো আমরা এখন একটু খুঁজে বের করি যে কেন আসলে এখানে দুইটা পজিটিভ হয়, এখানে দুইটা, এখানে দুইটা, এখানে অল পজিটিভ কেন হয়, আর এখানে বাকি চারটা অনুপাত কেন নেগেটিভ হয়ে থাকে, এখানেও কেন নেগেটিভ, এখানেও কেন নেগেটিভ, সেটা আমরা দেখবো। এটা ব্যাখ্যাটা খুবই ছোট এবং খুবই সুন্দর, কারণ আমরা প্রত্যেকে সমকোণী ত্রিভুজ চিনি, তো সেই সমকোণী ত্রিভুজ দিয়ে আমরা এই অঙ্কটা বুঝবো। হ্যাঁ, আরে ভাই তা আমি প্রথম চতুর্ভাগের মধ্যে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম। হ্যাঁ, সমকোণী ত্রিভুজটা অঙ্কন করলাম। তো প্রথমে তোমাকে একটা কথা বলতে হবে, আমি একটু আগে কথার ভিড়ে অনেক কথাই বলি যে এখানে আমাদের তোমার অক্ষরেখাগুলো আছে, তার মধ্যে ও এক্স যে অক্ষরটা, আমি কি বলছিলাম ধনাত্মক অক্ষ বলছিলাম না একদম জ্যামিতিক কোণ ত্রিকোণমিতিক কোণটা বোঝানোর সময়, যে ও এক্স হচ্ছে আমার ধনাত্মক অক্ষ, ও ওয়াই হচ্ছে ধনাত্মক অক্ষ, ও এক্স প্রাইম হচ্ছে ঋণাত্মক অক্ষ, ও ওয়াই প্রাইম হচ্ছে কি ঋণাত্মক অক্ষ। তার মানে আমি যদি এখন অক্ষগুলোকে যদি চিহ্নিত করি, এটা হচ্ছে আমার কি পজিটিভ অক্ষ, এটা হচ্ছে আমার কি পজিটিভ অক্ষ, এটা হচ্ছে আমার কি নেগেটিভ অক্ষ, এটা হচ্ছে আমার কি বলতো নেগেটিভ অক্ষ। তো আমি যদি তোমাকে নর্মালি বলে যাচ্ছে ভাইয়া এখানে আমি এটা ত্রিভুজের নাম দিলাম হচ্ছে ও এ বি, তাহলে ও এ বি এর মধ্যে এই এ বি কি, তুমি বলো ভাই এ বি তো লম্ব, এটা মানে এখানে যে আমি থেটা দিই, থেটার সাপেক্ষে আবার চেঞ্জ হয়ে যায়, তো এটা এ বি কি বলো ভাই এ বি হচ্ছে লম্ব, ভালো কথা। তাহলে ও এ কি ভাই, ও এ হচ্ছে আপনার ভূমি, আর ও বি কি ভাই, ও বি হচ্ছে একটা অতিভুজ, ঠিক আছে। তাহলে এখন আমার কথা হচ্ছে এই যে ও এটা আছে, এই ও এটা কোন অক্ষ বরাবর, কোন অক্ষ বরাবর বা কোন অক্ষের সমান্তরাল, সমান্তরাল বলতে এটা বোঝায়, আর বরাবর মানে একটার উপর আরেকটা বোঝাচ্ছে এরকম ব্যাপারটা। ওকে, তাহলে ও এক্সটা ও এ এটা কোন অক্ষ বরাবর, তুমি বলো ভাই এটা হচ্ছে আপনার ও এক্স বরাবর, তাহলে ও এক্সটা কি ভাই, ও এক্সটা পজিটিভ, এটা ধনাত্মক অক্ষ, তাহলে ও এক্স যদি পজিটিভ হয় তাহলে ও এ যেটা এটাও পজিটিভ হবে, ঠিক আছে, যেহেতু ও এটা ও এক্স বরাবর আছে, ঠিক আছে। এবার দেখো এ বি, এ বিটা কি লম্ব, ঠিক আছে, এই এ বিটা কোন অক্ষ বরাবর ভাই, এ বিটা হচ্ছে আপনার এ ও ওয়াই বরাবর, ও ওয়াই বরাবর যদি হয়ে থাকে তাহলে এটা কি ভাই, এটা পজিটিভ, তাহলে এটা পজিটিভ দিয়ে দাও। আর একটা কথা আমরা সবসময় মনে রাখবো, সেটা হচ্ছে যে আমাদের যে অতিভুজটা থাকবে সেটা সবসময়ের জন্য পজিটিভ হবে। আমরা অতিভুজটাকে সবসময় কি চিন্তা করবো, পজিটিভ চিন্তা করবো। কেন পজিটিভ চিন্তা করবো, তোমার যখন ইন্টারে উঠবা তখন সরল লেখা চ্যাপ্টার পাবা, সেখানে ব্যাখ্যা পেয়ে যাবে যে এটা কেন সবসময় পজিটিভ হবে। তা আমরা আপাতত এটা এতটুকু জিনিস মনে রাখি যে ও বিটা হচ্ছে বা অতিভুজ, যে কোনো একটা সমকোণী ত্রিভুজে অতিভুজ সবসময় কি থাকবে, পজিটিভ থাকবে। হ্যাঁ, ওকে, তা আমি এটা বললাম এটা হলো পজিটিভ। তাহলে এখন তুমি একটু চিন্তা করে দেখো যে এই যে প্রথম চতুর্ভাগটা আছে, এই প্রথম চতুর্ভাগে যদি আমি সাইন থিটা চিন্তা করি, সাইন থিটা, তাহলে সাইন থিটা কি হয় বলতো, লম্ব বাই অতিভুজ, তাহলে এই যে লম্ব বাই অতিভুজ, লম্ব কি পজিটিভ, অতিভুজ হচ্ছে পজিটিভ, তাহলে প্লাস বাই প্লাস ইকুয়াল টু কি হয় বলতো প্লাস হয়। তাহলে সাইন থিটা যদি পজিটিভ হয়ে থাকে তার বিপরীতকে কোসেক থিটা, তাহলে কোসেক থিটাও কি হবে, পজিটিভ হবে। আমি এখানে নর্মালি চিন্তা করলাম টেন থিটা, টেন থিটা মানে আমরা কি জানি লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে প্লাস, ভূমি হচ্ছে প্লাস, প্লাস বাই প্লাস, তার মানে কি প্লাস হবে। তার মানে এখানে তুমি যদি ক্যালকুলেশন করে দেখো সবগুলোতে এখান থেকে প্লাস পাবা, এই জন্য বলা হয় এখানে কি বলতো অল পজিটিভ, এইখানে যারাই থাকে সবাই কি বলতো অল পজিটিভ। হ্যাঁ, যারা এটা ঠিক মতন বুঝে নেয় তারা তোমরা পরেরটা বুঝো, পরেরটা বুঝতে পারবা, এই যে পরেরটা বুঝে গেলে আর ঝামেলা হবে না। হ্যাঁ, ওকে, এটা কোন কালার দিই, এই কালারটা দিই, পরেরটা আমরা বুঝি যারা আমরা বুঝি নাই। ওকে, তো আমি দ্বিতীয় চতুর্ভাগে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করব। হ্যাঁ, তো আমার এইটা নাম দিলাম হচ্ছে, আমি ধরে নাও যে ও সি ডি, এটা নাম দিলাম। হ্যাঁ, তো এই যে আমার যে সমকোণী ত্রিভুজটা আছে ও সি ডি, আমি খেয়াল রাখবো যে এটা হচ্ছে আমার ধরে নাও থেটা, তাই এটা হচ্ছে আমার লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে আমার কি অতিভুজ। তা আমার খেয়াল রাখতে হবে যে এর যে লম্ব আর ভূমিটা আছে এটা কোন অক্ষ বরাবর, আর অতিভুজ হচ্ছে আজীবন প্লাস, অতিভুজ হচ্ছে আজীবন প্লাস, এটা নিয়ে কোনো কথা নেই। তাহলে আমার লম্ব আর ভূমিটা কোন অক্ষ বরাবর আছে,
এখন তুমি বলো ভাই এই যে লম্বটা, এই লম্বটা হচ্ছে আপনার ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর, এই যে ধনাত্মক ওয়াই অক্ষ সমান্তরাল আছে, তার মানে আমি বলতেই পারি যে এটা হচ্ছে আমার কি বলতো একটা পজিটিভ। এটা হচ্ছে আমার কি পজিটিভ। এবার তুমি যদি খেয়াল করে দেখো যে ওসি যে তোমার ভূমিটা আছে এটা কোন অক্ষ বরাবর, বা এটা হচ্ছে ওসি প্রাইম, আর এই ওসি প্রাইমটা কি নেগেটিভ হয়ে থাকে, তার মানে ভাই এটা হচ্ছে অ্যাকচুয়ালি নেগেটিভ। তাহলে আমি এখন দ্বিতীয় চতুর্ভাগে যদি একটু চিন্তা করি, দ্বিতীয় চতুর্ভাগে আমি বললাম সাইন থেটা, সাইন থেটা, সাইন থেটা মানে কি আমাদের লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে প্লাস, অতিভুজ হচ্ছে প্লাস, তার মানে কি বলতো পজিটিভ। তাহলে সাইন থেটা যদি প্লাস হয়ে থাকে তাহলে এখানে আমাদের কি বলতো কোসেক থেটা প্লাস হবে, চোখ বন্ধ করে, কেন, কারণ এটাকে উল্টায় দিলে প্লাসে পাবা, তার মানে সাইন থেটা আর কোসেক থেটা প্লাস। বাট আমি যদি এখন এখানে অন্য কিছু নিয়ে চিন্তা করে দেখি, টেন থেটা, টেন থেটা মানে কি লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে প্লাস, ভূমি হচ্ছে মাইনাস, তার মানে কি নেগেটিভ হয়ে গেছে। তার মানে টেন থেটা যদি নেগেটিভ হয় তার বিপরীতকে কট থেটা, সেটাও নেগেটিভ। আমি যেখানে নর্মালি চিন্তা করি কস থেটা, কস থেটা মানে আমরা কি জানি লম্ব বাই ভূমি, ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কত মাইনাস, অতিভুজ কত প্লাস, তার মানে কি নেগেটিভ। তার মানে একটু খেয়াল করে দেখো তো যে আমার এই জায়গাটাতে আমার কস থেটা যদি তোমার নেগেটিভ হয় তাহলে তার বিপরীতকে বলো তো, তার বিপরীতে সেক থেটা, সেও নেগেটিভ হবে। তার মানে আমি খেয়াল করলাম যে আমার দ্বিতীয় চতুর্ভাগে শুধুমাত্র সাইন থেটা এবং কোসেক থেটা হচ্ছে পজিটিভ, আর বাকি সবগুলো কি নেগেটিভ। একই রকমভাবে তুমি এখানে 3 নাম্বার চতুর্ভাগটা বের করবে, একটা চতুর্ভুজ তোমার সমকোণী ত্রিভুজ অঙ্কন করবে, এটা আমি আর দেখাবো না। দেখবো যে এখানে শুধুমাত্র টেন থেটা আর কট থেটায় প্লাস, বাকি সবাই নেগেটিভ। একই রকমভাবে এটা নিয়ে তুমি যদি কাজ করো তুমি খেয়াল করে দেখবা যে এই জায়গাটাতে শুধুমাত্র কস থেটা এবং তার বিপরীত যে আছে সে হলো সেক থেটা, এই দুটো পজিটিভ, বাকি সবে কি নেগেটিভ। তার মানে ব্যাপারটা এরকম না যে অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি মুখস্থ রাখলে আমি পুরো জিনিসটা বুঝে যাচ্ছি এবং আমার আর কোনো ডিটেলস জানা লাগবে না, ব্যাপারটা কখনো এরকম না। তোমার মধ্যে অবশ্যই এই প্রশ্ন থাকবে যে কেন কেন আসলে এখানে 6টাই পজিটিভ, এখানে 2টা পজিটিভ, বাকি 4টা নেগেটিভ, এবং বাকি 2টা ক্ষেত্র সেম। এই কারণটা আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পারছো যে আমাদের যে অক্ষগুলো আছে কোন অক্ষ পজিটিভ কোন অক্ষ নেগেটিভ, ওটার উপর ভিত্তি করে আমরা কিন্তু আসলে বুঝে ফেলতে পারছি যে এই জিনিসটা কেন করতেছে। আর অতিভুজটা সবসময় প্লাস, এটা আমাকে মাথায় রাখতে হবে। আচ্ছা ফাহিম মাহমুদ, আমি আবারও বলতেছি যে যারা উল্টাপাল্টা কমেন্ট করবা আমি কিন্তু এখান থেকেই টোটালি ব্লক করে দিব। হ্যাঁ, ব্যাপারটা কখনো এরকম না যে তুমি এখানে টাকা দিয়ে ভর্তি হয়েছো তাই বলে আমি তোমাকে ব্লক করতে পারবো না, এটা ব্যাপারটা কখনোই এরকম না। হ্যাঁ, যখন তোমাকে ব্লক করে দেওয়া হবে, তুমি যখন ক্লাস করতে পারবে না, তখন তোমাকে তৃতীয় চতুর্থ দেখাতে পারবো না, নিজে থেকে করতে হবে, তখন তোমাকে গার্ডিয়ান ব্রাঞ্চে নিয়ে এসে কথাবার্তা বলে দেন তোমাকে আনব্লক করতে হবে। ঠিক আছে, ব্যাপারটা এরকম না যে তুমি উল্টাপাল্টা কথা বলবা, কোনো একটা কমেন্ট করবা আর আমি এটা দেখার পর আমি কিছু বলবো না, এটা কখনোই না। চোখের মধ্যে এরকম পড়লে এরপর থেকে ডিরেক্ট ব্লক, কোনো কথা নাই। ক্লাস তো দূরের কথা, কোনোদিন বন্দি বাসায় কোনো কোর্সে করতে পারবা না। যদি ফাতরামি করার ইচ্ছা থাকে তাহলে বাইরে গিয়ে ফাতরামি করবা, এইখানে ক্লাসের মধ্যে না। আর ক্লাসের মধ্যে ফাতরামি করার ইচ্ছা থাকলে বলে দিও, আমি ডিরেক্টলি ব্লক করে দিব। ওকে, তাহলে এটা গেল আমাদের 4টা চতুর্ভাগটা কেন হয়েছে। হ্যাঁ, এখন এখান থেকে আমরা আরেকটা জিনিস জানবো, যে জিনিসটা আমাদের পরবর্তীতে আমাদের খুবই ইম্পর্টেন্ট, মানে পরবর্তীতে আমাদের খুবই কাজে লাগবে কিছুক্ষণ পরে, সেই জিনিসটা আমি এখানে শিখাই দিচ্ছি চতুর্ভাগের মধ্যে। তো আমরা প্রত্যেকে জানি যে আমাদের এটা হচ্ছে কি বলতো প্রথম চতুর্ভাগ। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কি প্রথম চতুর্ভাগ।